বিজয়পুর নামে এক গ্রামে রাহুল ও তার স্ত্রী রূপা ও তাদের একমাত্র ছেলে রাজু তারা একসাথে একটা ছোট্ট বাড়িতে থাকতো। কি হয়েছে গো, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? কোনো কিছু সমস্যা হয়েছে নাকি? বলো না গো, কি হয়েছে তোমায়? কি আর বলবো গিন্নি, কিছুদিন ধরে কোনো দিন মজুরের কাজ খুঁজে পাচ্ছি না। ঘরে হাট বাজার চাল ডাল সব শেষ হয়ে গেছে, আর শরীরের অবস্থাও ভালো না। দিনের পর দিন কোমরের ব্যথা বেড়ে যাচ্ছে। আমি কিছু বুঝতে পারছি না কি করব। তুমি কোনো চিন্তা করো না, কোনো না কোনো কাজ অবশ্যই পেয়ে যাবে। তোমার শরীর এখন খারাপ, চলো একটু বিশ্রাম করে নাও। গিন্নি, ভাবছি কাল সকালে আরেকবার কাজে খুঁজে বেরোবো। যদি কোনো কাজ পেয়ে যাই তাহলে তো ঘরে উনুনটা জ্বলবে। ঠিক আছে, চলো এবার তুমি একটু বিশ্রাম নেবে। পরের দিন সকালে রাহুল কাজের খোঁজে বেরিয়ে পড়ে। এদিকে ওদিকে কাজ খোঁজার পরও সে কোনো কাজ পায় না, তাই সে অনেক চিন্তায় পড়ে যায়। মনে হয় এইভাবে আমি কোনো কাজ খুঁজে পাবো না। ওই সুকান্তবাবুর কাছে যেতে হবে কাজের জন্য। এবার থেকে ওখানেই আমাকে কাজ করতে হবে, কিন্তু আমি এখানে কাজ করতে চাই না। কিছু বছর ধরে এই সুকান্ত মণ্ডল বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে বালি সিমেন্টের অর্ডার নিত, তাই জন্য অনেকে ওর কাছে দিনমজুরের কাজ করে। আর শহরে ওর একটা ছোটোখাটো ব্যবসাও আছে। এরপর রাহুল সুকান্তর কাছে আসে। আরে রাহুল, তুমি তো কাজ করবে না বলে চলে গিয়েছিলে, তাহলে এখন কেন এসেছো? মনে হয় টাকা পয়সার একটু বেশি দরকার পড়ে গেছে। আরে কি বলবো সুকান্ত বাবু, কোমরের যন্ত্রণার জন্য বেশি কোনো কাজ করতে পারি না, তাই জন্য কাজ করব না বলেছিলাম। কিন্তু আজকাল তো কোনো দিনমজুরের কাজ পাওয়া যায় না, ঘরেও উনুন জ্বলছে না। ভালো হবে যদি আপনি কোনো কাজ দেন। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে আমি না তোমাকে কাজ দিয়ে দেব। তুমি তো জানো বাকি সবাই 6 ঘন্টা কাজ করে 500 টাকা করে দিই, আর আমি তোমাকে 100 টাকা রোজ দিতে পারবো। যদি তুমি রাজি থাকো তো বলো। কি, মাত্র 100 টাকা? এতক্ষণ কাজ করে মাত্র 100 টাকা দেবেন? ভেবে দেখো রাহুল, তোমার মতো এমন দিনমজুরের কাজ নেওয়ার জন্য সবাই লাইন দিয়ে আছে, তাহলে কি আমি অন্য কাউকে? না বাবু, আমি কাজ করার জন্য প্রস্তুত আছি। আমি আজ থেকে কাজ শুরু করতে চাই। ঠিক আছে, তাহলে কাজে লেগে পড়ো। এরপর রাহুল কাজ শুরু করে দেয়। সে একটা বালির বস্তা নিয়ে গোডাউনে রাখতে যায়। আরে আমি সবেমাত্র কাজ শুরু করলাম, আর এখন থেকে শুরু হয়ে গেছে কোমরের যন্ত্রণা। এটার জন্য তাড়াতাড়ি ডাক্তার দেখাতে হবে। আগে আমি কিছুদিন কাজ করে নিই, ঘরের জন্য চাল ডাল বেশি করে কিনে নেব, তারপর আমি ডাক্তারের কাছে যাব। তারপর সে এমনভাবে 6 ঘন্টা কাজ করে। আর 6 ঘন্টার কাজ করার পর রাহুলের শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। এই নাও রাহুল, পুরো 100 টাকা আজকেকার মজুরি। কাল থেকে ঠিক সময় চলে আসবে। আর হ্যাঁ, এই শরীর খারাপের বাহানা এখানে এসে দেবে না। ঠিক আছে বাবু। এরপর রাহুল ওখান থেকে টাকা নিয়ে চলে যায়। সে একটা বাজারে গিয়ে ঘরের জন্য কিছু বাজার হাট করে নিয়ে আবার সে বাড়িতে চলে যায়। ওগো, কি হয়েছে তোমার? তোমার যে শরীর এত দুর্বল লাগছে কেন? দেখে তো মনে হচ্ছে তোমার শরীরে কোনো শক্তি বল নেই। আর এটা কি, তোমার হাতে এইসব কি নিয়ে এসছো কিনে? আমার কিছু হয়নি গিন্নি, আজ আমি ওই সুকান্ত বাবুর কাছে কাজ করে এসেছি। আর তুমি তো জানো ওই সুকান্ত কাজ বেশি করিয়ে নেয় আর টাকা কম দেয়। ওই কাজ করে আমার শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে। আর এই নাও, ঘরের জন্য কিছু হাট বাজার করে নিয়েছি, আর খাওয়ার জন্য একটু জিলাপি নিয়ে এসেছি। তুমি তো জিলাপি খেতে পছন্দ করো। কি দরকার ছিল বলো তো তোমাকে ওই সুকান্তর কাছে কাজ করার? একে তো তোমার শরীর খারাপ, তার উপর তোমার শরীরের অবস্থা দেখো কি হয়ে গেছে। আর তখন সেখানে রাহুলের 10 বছরের ছেলে রাজু চলে আসে।
বাবা মা, তোমরা শুধু আমাদের খাওয়া দাওয়ার পেছনে পড়ে আছো। আমার স্কুলের ফিস কবে থেকে তোমরা দাওনি? তোমরা তো আমার কথা চিন্তাই করো না। আচ্ছা ঠিক আছে রাজু বাবা, আমি স্কুলের ফিস দিয়ে দেব। কত টাকা তোমার স্কুলের ফিস? স্কুলের ফিস 500 টাকা বাবা, আর খাতা পেনও কিনতে হবে। স্কুলের টিচার বলে দিয়েছে যদি না এই সপ্তাহের মধ্যে আমি ফিস জমা না দিই তাহলে আমাকে স্কুল থেকে বের করে দেবে। আর তাহলে আমি পড়াশুনো না করলে শহরে যেতে পারবো না, আর আমি এই একটা অশিক্ষিত হয়ে থাকতে হবে। এই তোমার মতো দিনমজুরি কাজ করতে হবে আমায়। না রে বাবা, তুই চিন্তা করিস না। আমার মতো তোকে দিনজুড়ে কাজ কোনোদিন করতে দেব না। আমি তোকে পড়াশোনা শিখিয়ে শিক্ষিত করে তুলব, যাতে তুই তোর স্বপ্ন পূরণ করতে পারিস, যাতে তোকে 1 টাকার জন্য অভাবে না পড়তে হয়। আমি তাড়াতাড়ি তোর স্কুলের ফিস জমা করে দেব। ওগো শুনছো? তোমার শরীর তো খুবই খারাপ, আর ফের আবার স্কুলের ফিস দিতে হবে। তুমি এত টাকা কিভাবে জোগাড় করবে এত অল্প সময়ে? গিন্নি, তুমি এত চিন্তা করো না। তুমি এখন জিলাপি খাও, আমি কিছু না কিছু ভাবে টাকা জোগাড় করে নেব। পরের দিন রাহুল খুব সকাল সকাল কাজে বেরিয়ে পড়ে। আরে রাহুল, আজ এত সকাল সকাল কাজে চলে এসেছো? বাড়ির সবাই ঠিকঠাক আছে তো? হ্যাঁ বাবু, বাড়ির সবাই ভালো আছে, কিন্তু আমার একটু বেশি করে কাজ চাই। যদি আমি 1 সপ্তাহের মধ্যে ছেলের স্কুলের ফিস জমা না দিই তাহলে ওর স্কুল থেকে ওকে বের করে দেবে বলেছে। আর যদি ও স্কুলে না যায় তাহলে অনেক সমস্যা হয়ে যাবে। আপনি আমাকে বেশি করে কাজ দিয়ে দিন, আর তার বদলে আমার একটু টাকা পয়সা বেশি চাই। কিন্তু রাহুল, তোমার তো কোমরের ব্যথা, তার উপর তুমি এত বেশি করে কাজ কিভাবে করবে? বাবু, আমার ছেলে সারা জীবনের ব্যাপার, ওর তো ভবিষ্যতে দেখতে হবে। ঠিক আছে রাহুল, তোমাকে আমি কাজ দিয়ে দেব। আর এমনিতে তুমি যতই পরিশ্রম করো না, কাজটা তোমাকে দিতেই হবে। আজ থেকে তুমি রাতে করে কাজ করে নেবে, আর আমি তোমাকে 12 ঘন্টা কাজের জন্য পুরো 300 টাকা দেব। আপনার এই দয়া আমি কোনোদিন ভুলব না। আপনি একটা দিনমজুরকে এত দয়া করেছেন, ভগবান আপনার ভালো করবে। ওসব তো ঠিক আছে রাহুল, কিন্তু রাজুর পড়াশোনার খরচা তোমার মতো দিনমজুর চালাতে পারবে না। তুমি বরং ওকে কোনো না কোনো কাজ শিখিয়ে দাও। না বাবু, আমি আমার জীবনের দিন রাত এক করে হলেও আমার ছেলেকে একটা শিক্ষিত করে তুলব, আর ও চায় না আমার মতো এরকম ও দিনমজুরের কাজ করতে। ঠিক আছে রাহুল, তাহলে এবার তুমি কাজে লেগে পড়ো। এরপর রাহুল কাজ করতে শুরু করে। রাহুল 6 ঘন্টার জায়গায় 12 ঘন্টা কাজ করে তার কোমরের যন্ত্রণায় সে ছটফট করতে থাকে। রাহুল, আজ তোমার পরিশ্রমের সুযোগ নিয়ে আমার মতো অনেক ব্যবসায়ীরা ওদের লাভটাকে দেখে আজ আমার হৃদয় তোমার জন্য আরো সম্মান বেড়ে গেল। এই নাও, এখানে পুরো 500 টাকা আছে, আর এখানে 200 টাকা বেশি দিয়েছি, কারণ তুমি তোমার ছেলের রাজুর স্কুলের ফিসটা দিয়ে দেবে, আর কাল তোমার কাজের ওখান থেকে আমি টাকা কেটে নেব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবু, আমাকে এত সাহায্য করার জন্য। এরপর রাহুল সেই টাকাটা নিয়ে খুশি খুশি মনে বাড়িতে চলে যায়। রাহুল বাড়িতে গিয়ে সব টাকা পয়সা রাজুকে দিয়ে দেয়। রাজু বাবা, এটা স্কুলের ফিস, তুই কালকে স্কুলে গিয়ে টাকাটা দিয়ে দিস বাবা। বাবা, এটা তো 500 টাকা, এটা তো স্কুলের ফিস। তাহলে আমার খাতা পেন কোথা থেকে কিনবো? আমার পড়াশুনো করতে হবে, আমার আজকের চাই খাতা পেন, আমাকে টাকা দাও। রাজু, আমাকে কালকের দিনটা সময় দিয়ে বাবা, আমি কালকে টাকা দিয়ে দেব তোকে। রাজু রেগে মেগে ওখান থেকে চলে যায়। শোনো, তোমার ছেলের এত রাগ একদম ভালো না। যখন যেটা চাই তো সেটাই চাই, তার জন্য কোনো ধৈর্য নেই। আহা গিন্নি, তুমি এত চিন্তা করো না। আমাদের ছেলে ও ভালোভাবে পড়াশোনা করতে চায়, মানুষের মতো মানুষ হতে চায়, আর বড় হয়ে ভালো করে পড়াশোনা শিখে একটা ভালো চাকরিও করবে। তুমি দেখে নিও, তখন তো আমাদের বুড়ো বুড়িকে ওই দেখাশোনা করবে। আমাদের অভাবের সংসার, একটু ধৈর্য ধরা দরকার। যখন যেটা চাই সেটা তো পাওয়া যায় না। এতগুলো টাকা কিভাবে দেব না দেব সেই কথা ও একবারও ভেবে দেখে না। আচ্ছা চলো, তোমাকে খেতে দিই, কাল তো আবার সকালে তোমাকে যেতে হবে। হ্যাঁ গিন্নি, এবার আমাকে খেতে দাও, আমার যে খুব খিদে পেয়েছে। আজকের এত পরিশ্রম করে আমার সারা শরীর খুব ব্যথা, তাড়াতাড়ি খেয়ে নিয়ে আবার একটু বিশ্রাম নিতে হবে।
ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি এক্ষুনি ভাত বাড়ছি তোমার জন্য। এরপর রূপা রাহুলকে খেতে দেয়। আরে গিন্নি, রাজু বাবা খাবে না। রাজু অনেক আগেই ভাত খেয়ে নিয়েছে। আচ্ছা শোনো তো, একটা কথা বলো, এত টাকা তুমি কোথায় থেকে পেলে? তুমি তো বলেছিলে যে তোমার কাজের রোজ 100 টাকা করে, তাহলে তুমি এত টাকা কোথায় পেলে? গিন্নি, আজ থেকে আমি বেশি করে কাজ করছি, আর সুকান্ত বাবু আমার উপর দয়া করে 300 টাকা করে দিচ্ছে। 6 ঘন্টা কাজের জায়গায় 12 ঘন্টা কাজের জন্য। আর রাজুর স্কুলে দেওয়ার জন্য 200 টাকা আমাকে বেশি করে দিয়েছে। কাল কাজ করে দিলে ওখান থেকে টাকা কেটে নেবে। তোমার তো কোমরের অবস্থা খুবই খারাপ, আর এত বেশি করে কাজ করছো, তাহলে কি তোমার কোমর থাকবে? আর যেটুকু বেঁচে আছে সেটুকু আর থাকবে না। মনে হয় কোনো বড় সড়ো তাল না ঘটিয়ে তুমি শুনবে না। তুমিও তো চিন্তা করো না রূপা, আমাকে যত পরিশ্রম করতে হয় আমি করব। তবুও আমার ছেলেকে লেখাপড়া শিখিয়ে ওকে শিক্ষিত করে তুলব। অভাব কি জিনিস হয় যাতে ওকে না বুঝতে হয়। এরপর রাহুল খাওয়া দাওয়া করে সে বিশ্রাম নেয়। আবারও সকাল থেকে রাহুল পরিশ্রম করতে শুরু করে দেয়। তার সব পরিশ্রমের টাকা তার ছেলে রাজুর পড়াশুনোর কাজে লাগিয়ে দিত। দেখতে দেখতে এমনভাবে কয়েকটা বছর কেটে যায়, আর রাজু অনেক বড়ও হয়ে যায়। সে পড়াশুনোর জন্য শহরে চলে যায়। আর অন্যদিকে রাহুলের কোমরের অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছিল। সে কখনো কখনো ওষুধ খেত, কিন্তু টাকা না থাকার কারণে তার কোমরের চিকিৎসা সে করাতে পারেনি। রূপা, আমার কোমরের যন্ত্রণা খুব বেড়েছে, আর সহ্য করা যাচ্ছে না। তুমি ডাক্তার দেখাচ্ছ না কেন? এমনভাবে ফেলে রাখলে কোনো বড় কিছু হয়ে যাবে। তুমি দয়া করে কাল একবার ডাক্তারের কাছে যাও। পরের দিন সকালে রাহুল ডাক্তারের কাছে যায়। কি হয়েছে রাহুল দা? আজ হঠাৎ ডাক্তারখানায় এসেছেন, কি সমস্যা হয়েছে আপনার? কিছু বছর ধরে কোমরের যন্ত্রণা হয়ে যাচ্ছে ডাক্তার দিদি। ঠিক আছে, আপনি আসুন, আমি আপনাকে চেক আপ করে নেব। এরপর ডাক্তার দিদি রাহুলকে চেক আপ করে নেয়। আপনার তো কোমরের সমস্যা অনেক বড় হয়ে গেছে। আপনাকে খুব তাড়াতাড়ি অপারেশন করে নিতে হবে। তা যদি না করেন তাহলে আপনার জীবন চলে যেতে পারে। অপারেশন? আচ্ছা ডাক্তার দিদি, অপারেশন করতে কত টাকা খরচা পড়বে? অপারেশন করতে কম করে 40,000 টাকা খরচা হবে। আর হ্যাঁ, এখন থেকে আপনি আর কোনো দিনমজুরে কাজ করতে পারবেন না। তা না হলে আপনার কোমরের সমস্যা আরও বেশি বেড়ে যাবে। আর এখনকার জন্য আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো টাইম টু টাইম খেয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে। এরপর রাহুল বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে যায়। আর রাস্তা দিয়ে যেতে যেতে সে অনেক কিছু ভাবতে থাকে। আমি এই দিনমজুরের কাজ ছাড়তে পারবো না, কেননা এখনো পর্যন্ত রাজুর কোনো কাজ পাইনি। ঘরের খরচাও আছে, রাজুর খরচা আছে, আর আমি 1 লাখ টাকা জমিয়ে রেখেছি। ও যখন কোনো কাজ পাবে তখন ওই কাজে ওই টাকাটাই লাগাবো। এখন আমি কোমরের অপারেশন করতে পারবো না, এমনভাবে ওষুধ খেয়ে কাটিয়ে দিতে হবে। একবার রাজু যদি কোনো ভালো কাজ পেয়ে যায় তখন অপারেশন করে নেব। এরপর থেকে রাহুল দিনমজুরের কাজ আবার শুরু করে দেয়। ও যা টাকা উপার্জন করত তার কিছু টাকা ঘরের জন্য রেখে বাকি সব টাকা তার ছেলে রাজুর পড়াশোনার জন্য পাঠিয়ে দিত। অন্যদিকে রাজু বারবার কাজের চেষ্টা করছিল। সে কাজ না পাওয়ার কারণে সে অনেক চিন্তায় পড়ে গিয়েছিল। হঠাৎ একদিন রাজু একটা কাজের জন্য ইন্টারভিউ দিতে যায়, আর সেখানে রাজুকে তারা কাজের জন্য সিলেক্ট করে নেয়। আমি চাকরি পেয়ে গেছি, পুরো 40,000 টাকা মাইনে। এবার আমি নতুন করে জীবন শুরু করব, আর আমি ওই গ্রামের মতো জীবন কাটাবো না। এমনভাবে কিছুদিন কেটে যাওয়ার পর রাহুল ও রূপা অনেক চেষ্টা করে তাদের ছেলে রাজুকে গ্রামে আনার জন্য, কিন্তু রাজু ওদেরকে মানা করে দেয়। আমাকে পাগল করে দিচ্ছে গ্রামে যাবার জন্য। সবে সবে কাজ পেয়েছি, আমি এখন যেতে পারবো না। আমি তো এখানে আমার জীবনটা কাটাতে চাই। একদিন রাহুলের অনেক শরীর খারাপ হয়ে পড়ে, আর তখন রাজুকে গ্রামে ফিরতে হয়। তারপর রাহুলকে হসপিটালে ভর্তি করেছিল, আর তখন রাজু তার বাবাকে দেখতে যায় হসপিটালে। এখন খুব তাড়াতাড়ি তোমার বাবাকে অপারেশন করতে হবে, না হলে ওনার জীবন চলে যেতে পারে। তুমি এক্ষুনি 40,000 টাকা জমা করে দাও, আমরা অপারেশন শুরু করে দেব। 40,000 টাকা?
আমি এত টাকা দিতে পারবো না, আর আচমকা অপারেশন করতে হবে কেন? কি হয়েছে বাবার? আমি তো ভালোভাবে বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলাম। এনার অসুস্থ আজ থেকে না, অনেক বছর আগে থেকে। ইনি এতটা খেয়াল করেনি, তাই জন্য এনার শরীরের অবস্থা এত খারাপ হয়ে গেছে। আমার বাবা না সেই পুরনো চিন্তা ভাবনা নিয়ে বসে থাকে, যখন শরীর খারাপ তাহলে ডাক্তার কেন দেখায়নি? এইসব গ্রামের লোকেরা চিন্তা ভাবনা যে কবে বদলাবে তা কে জানে। আমাকে ক্ষমা করবেন, এখন আমার নতুন কাজ পেয়েছি। যদি এখন আমি এইভাবে ছুটি করি তাহলে কাজ থেকে আমাকে বের করে দেবে। আমি এই কাজটা ছাড়তে পারবো না, আর না এত টাকা দিতে পারবো। আমি চলে যাচ্ছি এখান থেকে। আর এই নিন 10,000 টাকা, আমি এতটা দিতে পারবো, এর থেকে বেশি দিতে পারবো না। এইসব কথা বলে রাজু শহরে চলে যায়। আবার চিকিৎসা না হওয়ার কারণে রাজুর শরীর দিনকে দিন আরো খারাপ হয়ে যায়। আমি আগে বলেছিলাম যে রাজুর পিছনে এত টাকা খরচা করো না। এবার তো তুমি বুঝতে পেরেছো যে কি হয়েছে। আমরা মরলাম কিংবা বাঁচলাম তোমার ছেলের কোনো কিছু যায় আসে না। তুমি বলেছিলে না যে তোমার ছেলে পড়াশুনো করে শিক্ষিত হবে? সে পড়াশুনো করেছে ঠিকই কথা, কিন্তু সে একটা অশিক্ষিত তৈরি হয়েছে। এরকম কুলাঙ্গার ছেলে জন্ম দেওয়ার থেকে না দেওয়াই অনেক ভালো ছিল। এমনভাবে বলো না রূপা, রাজু যেটা করেছে সেটা ওর কর্ম, আর আমরা তো বাবা মা দায়িত্ব মন থেকে পালন করেছি। এখন যদি মৃত্যু আসে কোনো অসুবিধা নেই। এটা বলার পর রাহুলের চোখ থেকে অঝরে জল চলে আসে। অন্যদিকে রাজু যখন অফিসে যায় তখন রাজুর মালিক রাজুর ওপর চিৎকার করে ওঠে, আমি এখন থেকে তোমাকে এই কাজে থেকে ছাড়িয়ে দিচ্ছি রাজু। এই কোম্পানির কাজ করার জন্য তোমার কোনো যোগ্য নেই। আপনি এমন কেন বলছেন স্যার? আমি কাজ পুরো মন থেকে করি, আর এই কাজ আমার পরিশ্রম আর যোগ্যতা থেকেই পেয়েছি। না, একদম ভুল। তোমার এই কাজ তোমার পরিশ্রম আর যোগ্যতা থেকে না, কারণ এই কাজ তোমার বাবার রাহুলের জন্য পেয়েছো। মানে আমি কিছু বুঝতে পারলাম না। তুমি জানো আমার নাম কি? আমার নাম সুকান্ত মণ্ডল। আমি ওই সুকান্ত যার কাছে তোমার বাবা দিনমজুরের কাজ করে তোমাকে পড়াশোনা শিখিয়েছে। আমি কোথায় থেকে কোথায় পৌঁছে গেলাম, এত বড় কোম্পানি দাঁড় করিয়েছি, কিন্তু তোমার বাবা নিজের ব্যাপারে কোনোদিন ভাবেনি। ওর কোমরের যন্ত্রণা নিয়ে কাজ করেছে, নিজের কোমরের অপারেশন করায়নি। ও যদি চাইতো ও নিজে চিকিৎসা করাতে পারত। তোমার বাবা 1 লাখ টাকা জমিয়ে রেখেছিল। তুমি কি জানো তোমার বাবা কি করেছে? তোমার কাজ পাওয়ার জন্য ওর সব টাকা তোমার কাজে লাগিয়ে দেয়। তুমি তোমার বাবাকে গেও বোকা বলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছ। তোমার মতো কুলাঙ্গার ছেলে কারো যেন না হয়। ভগবান যেন তোমার মতো কুলাঙ্গার ছেলের কারো না দেয়। সুকান্ত রাজুকে সব কথা বলে দেয়, আর ওই সবকিছু শুনে রাজুর চোখে জল চলে আসে। বাবা আমার জন্য এত কিছু করেছে, আর আমাকে কোনোদিন জানতেও দেয়নি। আমি অনেক খারাপ ছেলে। হে ভগবান, আমি কি পাপ করলাম? একটা ভালো জীবন কাটানোর ইচ্ছায় আমি আমার পরিবারকে ভুলে গেলাম। এরপর রাজু গ্রামে ফিরে তাড়াতাড়ি সে হসপিটালে যায়। আপনি এক্ষুনি আমার বাবার অপারেশন শুরু করে দিন। যত টাকা খরচা হবে আমি সব টাকা দিয়ে দেব। আমাকে ক্ষমা করে দাও মা, আমি অনেক বড় পাপ করেছি। আমি আজকেকার পর থেকে আর কোনোদিনও তোমাকে আর বাবাকে দুঃখের মধ্যে রাখবো না। সারা জীবন তোমাদের সাথে থাকবো পুরো ছায়ার মতো। ভগবান করুক এমনটা যেন হয়, তোর বাবা সুস্থ হয়ে যেন বাড়িতে ফিরে আসে। অপারেশন করতে করতে রাহুলের ওখানেই মৃত্যু হয়ে যায়। তখন ডাক্তার বাইরে এসে বলে, তুমি অনেক দেরি করে ফেলেছো রাজু। আমি আগেই বলেছিলাম যদি তাড়াতাড়ি অপারেশন না করো তাহলে তোমার বাবার জীবন যেতে পারে, আর ওটাই হয়েছে। অপারেশন দেরি হওয়ার কারণে তোমার বাবা আর বেঁচে নেই। আমাকে ভগবান এত বড় সাজা দিতে পারে না। বাবা, আমাকে অনাথ বানিয়ে কেন চলে গেলে? যখন রাজু নিজের ভুলটা বুঝতে পারে তখন সেটা অনেক দেরি হয়ে গিয়েছিল। রাহুল তার দায়িত্ব কর্তব্য পালন করে গিয়েছিল, কিন্তু রাজু তার দায়িত্ব এবং কর্তব্য সে পালন করতে পারেনি। তার এই কষ্ট সারা জীবন তার জীবনেই থেকে যাবে। কিছুদিন পর রাজু ওর মাকে নিয়ে শহরে চলে যায়। তারপর থেকে রাজু তার মাকে যত্ন এবং ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখেছিল। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।